অরিত্রিকা চুলার আঁচ কমাতে গিয়েছিল, আচানক এহেন কথায় গ্যাসের চুলা অফ করে দিল উত্তেজিত হয়ে। পুনরায় অবিশ্বাস্য চাহনিতে তাকালো সারহানের দিকে, থমথমে গলায় বলল, এসব কি বলছেন? মাথা ব্যথা করছে, কথা না বাড়িয়ে প্লিজ কফি বানিয়ে দে ফাইরুজ। কফি বানাতে পারবো না, আপনি বানিয়ে নিন। ভালোভাবে কথা বলছি, সহ্য হচ্ছে না। মনে হচ্ছে থেরাপি দেওয়ার সময় এসে গেছে। না না না, আমি আর থেরাপি নিতে চাচ্ছি না। গুড গার্ল, ফটাফট কফি বানিয়ে দে। অরিত্রিকা বিরক্ত হলো বেশ, তবুও বিরক্তি ভাব প্রকাশ না করে তটস্থ ভঙ্গিতে অন্য পাত্রে গরম পানি তুলে দিল চুলায়। কফি পাউডার এবং মগ নিয়ে আসে। মগের ভেতর কফি পাউডার, চিনি ও গরম পানি দিয়ে ছোট চামচ দ্বারা জোরে নাড়তে লাগলো। মুখ গোমরা করে একবার কফির মগের দিকে তাকাচ্ছে, তো আরেকবার সারহানের দিকে তাকাচ্ছে। আজ কোনো ঝামেলায় পড়লো সে। সারহান শান্ত চাহনিতে দেখছে অরিত্রিকার কর্মকাণ্ড। মিনিট পাঁচেক পর কফি বানানো শেষ করে। মনে হচ্ছে এতক্ষণ যুদ্ধ করছিল। অরিত্রিকা কফির মগটা সারহানের সামনে এগিয়ে দেয়। সারহান হাত বাড়িয়ে কফির মগটা নিয়ে নেয়, চুমুক দেয় উষ্ণ ধোয়া ওঠা কফিতে। কফির স্বাদ ভীষণ ভালো হয়েছে। মেয়েটা যে এত ভালো কফি বানায় জানতো না তো সে। জানবেই কি করে, 2 বছর তো এ বাড়িতেই ছিল না। অরিত্রিকা আগ্রহী হয়ে তাকিয়ে আছে সারহানের দিকে। কফি কেমন হয়েছে তা শোনার ইচ্ছে পোষণ করছে মনে মনে। সারহান দ্বিতীয়বার চুমুক দেয় কফিতে, সেটুকু পান করে অরিত্রিকার মুখপানে সতৃষ্ণ নয়নে তাকায়। শান্ত কণ্ঠে প্রশ্নসূচক বাক্য বলে, কফিটা ভালো হয়েছে। অরিত্রিকার মুখ খুশিতে জ্বলজ্বল করে ওঠে। তা দমিয়ে রেখে ক্ষীণ কণ্ঠে বলে, শুধু ভালো হয়েছে? হ্যাঁ। অরিত্রিকার আমোদিত ভাব চুপসে যায়। ভেবেছিল সুন্দর একটা কমপ্লিমেন্ট দিবে, তা না করে শুধু বলল ভালো হয়েছে। এটা কোন ধরনের প্রশংসার মধ্যে পড়ে? হুঁ। চুলার দিকে তাকাতেই মনে পড়ে তার জন্য চা বানানোই তো হয়নি এখনো। যন্ত্রমানবটা এসে তার চায়ের দফা রফা করে দিয়ে গেল। সে পুনরায় চুলার উপরে রাখা পাত্রের ভেতর নজর দেয়, দেখলো পানি ঠান্ডা হয়ে গেছে। সে চুলা অন করে দেয়। সারহান কফি খাওয়া শেষ করে মগটা রাখলো সেলফের উপর। অরিত্রিকা সারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কফি খাওয়া তো শেষ, দাঁড়িয়ে আছেন কেন? সারহান ভাবলেশীন ভাবে বলল, আমার বাড়িতে যেখানে ইচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকবো, তাতে তোর কি? আমার কিছুই না, দাঁড়িয়ে থাকুন তাহলে। অরিত্রিকা রাগান্বিত কণ্ঠে বলেই নিজের কাজে মনোযোগী হয়। পানি গরম হয়ে আসতে চুলা বন্ধ করে দেয়। আর চোখে সারহানের দিকে এক পলক তাকায়। সারহানের সাথে দৃষ্টি মিলিত হতে হকচকিয়ে যায়। নজর লুকিয়ে তড়িঘড়ি করে গিয়ে ভুলবশত সরাসরি এক হাত দ্বারা গরম পাত্রটি ধরে ফেলে। পাত্রটি ধরার সাথে সাথে হাতে গরম ছ্যাঁকা লাগে আর আর্তনাদ করে ওঠে এবং বড় পাত্রটি ছেড়ে দেয়। সারহান আতঙ্কিত হয়ে যায়, বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? অরিত্রিকার চক্ষুদয় ছলছল করছে। হাতের দিকে তাকাতেই দেখলো আঙুলগুলো লালচে বর্ণ ধারণ করেছে। ব্যথায় হাতের আঙুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওষ্ঠ কামড়ে ব্যথা সহ্য করে কোনো মতে বলে উঠে, হাতের আঙুল পুড়ে গেছে। সারহানের কর্ণকুহরে কথাটা প্রবেশ করতে এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে ফ্রিজের কাছে চলে গেল। আইস কিউবের বক্সটা নিয়ে আসে। অরিত্রিকার ওড়নার এক কোনায় আইস কিউব জড়িয়ে নিল। অরিত্রিকার পোড়া হাত অন্য হাত দ্বারা ধরে আইস কিউব পোড়া স্থানে চেপে ধরে। অরিত্রিকা ব্যথায় যন্ত্রণায় মুখ কুঁচকে নেয়। সারহান ব্যথায় জর্জরিত শীর্ণ মেয়েলি মুখপানে দৃষ্টি স্থির করে। সযত্নে পোড়া স্থানে আইস কিউব ধরা অবস্থায় ধীর কণ্ঠে বলে, মন কোথায় ছিল তোর? অরিত্রিকা ঘাবড়ে যায়। টপ টপ করে ঝরে পড়া অশ্রুকণা সারহানের হাতের উপরিভাগ স্পর্শ করে। ওষ্ঠ উল্টে ব্যথাতুর কণ্ঠে উত্তর দেয়। আপনার দিকে। অরিত্রিকা সহজ সরল স্বীকারোক্তি। সারহানের মুখাবয় অতিশয় গম্ভীর হয়ে যায়। ভরাট কণ্ঠে বলে, আমার দিকে মন পরেও দেয়া যেত, আর চোখে আমাকে না দেখে সরাসরি তাকিয়ে দেখলেও কিছু বলতাম না। কিন্তু না, তুই তো অসময়ে আমার দিকে তাকাবি, ফলস্বরূপ হাতটা পুড়ে গেল। অরিত্রিকার লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ব্যথায় মলিন মুখশ্রী মেঝেতে নিবদ্ধ করে। সারহান বুঝলো অরিত্রিকা লজ্জা পেয়েছে, কিন্তু প্রতিক্রিয়া দেখালো না। আইস কিউব আলতোভাবে পোড়া স্থানে ছুঁয়ে দিতে লাগলো। গমগমে কণ্ঠে বলল, আর কোনোদিনও কিচেনে আসবি না। কেন? আজ হাত পুড়িয়েছিস, অন্যদিন পুরো কিচেন পুড়িয়ে ফেলতে পারিস। তোর উপর বিশ্বাস নেই। আমি মোটেও অকর্মা নই শারহান ভাই। তা তো নিজ চোখে দেখলাম। আমি মোটামুটি রান্না করতে পারি, 2 বছরে ওই বাড়িতে আম্মুর কাছে শিখেছি। ইনডাইরেক্টলি বলতে চাইছিস বিয়ের বয়স হয়েছে তোর?
অরিত্রিকা একটু থতমত খেলো, চক্ষুদয় উঁচিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সারহানের গম্ভীর মুখপানে। সে কখন বলল তার বিয়ের বয়স হয়েছে? সারহান বিচলিত ভঙ্গিতে অরিত্রিকার পোড়া স্থান পর্যবেক্ষণ করছে, মাঝে মাঝে ফু দিচ্ছে। মেয়েটার মাঝে 3 আঙ্গুলে ফোসকা পড়ে গেছে, লালচে বর্ণ ধারণ করেছে, কেমন যেন বিভৎস লাগছে। মেয়েটা একটু সাবধানে কাজ করলে কি হতো? সারহান উদ্বেগ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো। ব্যথা করছে এখনো? অরিত্রিকা নিমগ্ন ছিল সারহানের ব্যতিব্যস্ত বিচলিত ভঙ্গিমায়। পোড়া স্থানে আইসকিউব লাগানো দেখায় সেই চাহনি যেন অদ্ভুত অনুভূতির বহিঃপ্রকাশ ছিল। মনের গহীনে সঞ্চার হচ্ছিল নানা ভাবনা। সারহান ভাইকে কখনো এতটা বিচলিত হতে কখনোই দেখেনি সে। মানুষটা তাকে নিয়ে এত চিন্তা করে? শ্যাম মানবটা দুশ্চিন্তাগ্রস্ত বদন, বিচলিত ভাব অরিত্রিকার মনে এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলে। অন্তকোণে ভালো লাগার শিহরণ বইয়ে গেল। তাহলে কি সত্যি সারহান ভাই তাকে ভালোবাসে? এতটুকু ভাবতেই বক্ষ ধরফরিয়ে উঠল, শুকনো ঢোক গিলল সে। নিখুঁত চাহনিতে পরখ করতে লাগলো মানুষটাকে। সারহান অরিত্রিকার জবাব না পেয়ে ভ্রুযুগল কুচকে তাকায়, পুনরায় শান্ত কণ্ঠে শুধায়। এখনো ব্যথা করছে? অরিত্রিকার ভাবনা ছেদ হয়, চক্ষুদয় সন্তর্পণে নামিয়ে নেয়। লাজে রাঙা বদন নতুন করে বলে। না। সারহান একটু শান্ত হয়। অরিত্রিকা সাহস সঞ্চার করে মিনমিন করে বল। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন শারহান ভাই? সারহান স্থির হয়ে তাকায় অরিত্রিকার দিকে, লক্ষ্য করে লজ্জায় নেতিয়ে পড়া মুখ, শান্ত কণ্ঠে বলে ওঠে। এই প্রশ্নের উত্তর তুই নিজের মাঝে খোঁজ ফাইরুজ। নিজের মনকে এই প্রশ্নটা জিজ্ঞেস কর। অরিত্রিকা সরাসরি তাকায় সারহানের বাদামি বর্ণের তীক্ষ্ণ চক্ষুদয়। সেই তীরের ন্যায় ধারালো চাহনিতে কিছুটা কেঁপে ওঠে তার মনসত্তা। সে চক্ষু পায়ে গভীর গহ্বরে তলিয়ে গেল সে। সেথায় যেন গোলকধাঁধার ভিড়, অজানা কিছু সমাধান ব্যতীত সমীকরণের আনাগোনা। অরিত্রিকা মানুষটার চক্ষুদয় দৃষ্টি স্থির রাখতে পারে না। তীক্ষ্ণতা সম্পূর্ণ চাহনিতে হতে নজর লুকায়। সারহান নিঃশব্দে হাসে। আমার মনে চলমান অনুভূতি জানা এত সহজ নয়, তবুও নিজের মনের গহীনে চলমান গোপন অনুভূতি তোর সামনে প্রকাশ করলাম, অথচ তুই আমার বলা কথাগুলো অবিশ্বাস করলি। আমি আর কখনো তোর সামনে নিজেকে জাহির করব না। অরিত্রিকা বিভ্রান্ত হলো। এমন হেয়ালিপূর্ণ কথা তার মস্তিষ্ক ধরতে পারল না। সারহান তপ্ত শ্বাস ফেলে অদ্ভুত হেসে শান্ত কণ্ঠে বলল। বক্ষে নিভৃতে কিছু দগ্ধ ক্ষত, কত শত লুকোনো স্মৃতি, কিছু অসম্পূর্ণ স্বপ্ন, ভাঙাচোরা আভাস, নিদ্রাহীন রাত্রি, সপ্তদোষী কিশোরীর বিরহে পুড়িয়েছে আমায়। তবু অনুভূতিগুলো তালাবদ্ধ করে রেখেছিলাম সকলের অগোচরে। সেই সপ্তদোষী কিশোরীর ভাবনাতেই যেন সুখ নিহিত, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই যেন একান্ত পাওয়া আমার। তখন কাঁদছিলি কেন? সারহানের কণ্ঠস্বর অতি শান্ত শোনালো। অরিত্রিকার মনোযোগ ছিল তার হাতের পোড়া স্থানের দিকে। উক্ত কথাটা শ্রবণ হতে দ্বিধান্বিত চাহনিতে তাকায় সে, কৌতূহল নিয়ে শুধায়। কখন? সারহানের মুঠোবন্দি হাত আলগা হয়ে আসে। তৎক্ষণাৎ অরিত্রিকার হাত ছেড়ে দেয়। মেয়েটার অন্য হাতের মুঠোয় ওড়নার কোনায় জড়িয়ে রাখা আইসকিউবটা ধরিয়ে দেয়। কিছুটা দূরত্ব বজায় রেখেই দাঁড়ায়। ট্রাউজারের পকেটে 2 হাত গুজে ধীর কণ্ঠে বলে। দরজা আটকে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদলি তখন? অরিত্রিকা থতমত খেলো। এই রে, তার মানে সারহান ভাই তার বেসুরে চিল্লিয়ে কান্নার আওয়াজ পেয়েছে? মান সম্মান সব গেল। সে তো বেশি জোরেও কাঁদেনি। অরিত্রিকা আমতা আমতা করে বলল। আপনি শুনতে পেয়েছেন? গাধীর মতো আওয়াজ করে কাঁদলে আমি কেন, পাড়া মহল্লার সবাই শুনতে পাবে। আমার কণ্ঠ মোটেও গাধীর মতো নয়। তোর কণ্ঠস্বর শুনলে একটা পশু পাখিও জীবিত থাকবে না। 2 দিন আগে ব্যালকনিতে দাঁড়িয়ে কেউ একজন আমার গান গাওয়ার প্রশংসা করেছিল। আপনি হয়তো ভুলে গেছেন। তোর মতো স্টুপিড নই আমি, সবকিছু মনে আছে। তাহলে কেন বললেন আমার কণ্ঠস্বর গাধীর মতো? অরিত্রিকা ফুঁসে উঠে। সারহানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, গম্ভীর কণ্ঠে বলল। চ্যাটাং চ্যাটাং কথা না বলে যা জানতে চাইছি তার উত্তর দে। অরিত্রিকা কটমট করে তাকিয়ে বলে। আপনাকে বলতে বাধ্য নই। বাধ্য নোস? না। ঠিক আছে, চাচাকে তাহলে বলতেই হচ্ছে ভার্সিটির সেই প্রেমিক পুরুষের কথা। আমার কোনো প্রেমিক নেই, এটা আপনি ভালো করে জানেন। তবু আমাকে কেন ভয় দেখাচ্ছেন? তোর সাহস দেখে মাঝে মাঝে সত্যি অবাক হই।
আমার কথার বিপরীতে দলের কারোর টু শব্দ করার সাহস হয় না, অথচ তুই তর্ক করিস। আমি আপনার রাজনৈতিক দলের কেউ নই। সাহস থাকা ভালো, তবে অতিরিক্ত সাহস থাকা ভালো নয়। সারহান শক্ত কণ্ঠে বলল। অরিত্রিকা একটু দমে যায়, ভয়ও পায় বটে, তবে মনের মধ্যে অপ্রকাশিত রাখে সেটা। পরক্ষণেই ধীর কণ্ঠে বলে। মন খারাপ ছিল তাই কাঁদছিলাম। সারহান একটু নড়ে চড়ে দাঁড়ায়, ভ্রুযুগল কুঁচকে নিরেট কণ্ঠে বলে ওঠে। কাউকে ভালোবাসিস? অরিত্রিকা সরাসরি এহেন প্রশ্নে একটু চমকালো, থমকালো বটে। বিস্ময়ের সাগরে পতিত চাহনিতে তাকালো সারহানের গম্ভীর মুখপানে। মানুষটার অভিব্যক্তি, কথার ধরন বলে দিচ্ছে তাকে নিয়ে অন্যদের থেকে বেশি সিরিয়াস। মনে হালকা হয়ে গেল, শরীরের রন্ধ্রে রন্ধ্রে বইল শীতল শিহরণ। অজানা অনুভূতিরা বক্ষ পিঞ্জরে আন্দোলন শুরু করলো। তবুও দুষ্ট মন চাইল দুষ্টুমি করতে। এত সহজে সে এসব পথে পা বাড়াবে না। তবে এমন প্রশ্নের করার কারণ তার মোটা মাথায় ঢুকলো না। সে সব ভাবনা একপাশে রাখলো। পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইছে। এত সিরিয়াস সময় হাসা চলবে না। কোনো মতে হাসিটুকু গিলে নিষ্পাপ কণ্ঠে বলল। হ্যাঁ, ভালোবাসি। সারহানের কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ে, দৃষ্টি আরও শুরু হলো। পুরো কণ্ঠে জানতে চাইল। কে সেই হাদারাম? অরিত্রিকা ক্রোধে ফুঁসে ওঠার ভান করে বলল। আপনি আমার বয়ফ্রেন্ডকে হাদারাম বললেন? সারহান বরাবরের মতোই প্রশ্নটা উপেক্ষা করলো। স্বভাবতই ইচ্ছে করলো না কথা বাড়ানোর। দীর্ঘশ্বাস টেনে বলল। সেই ছেলে তোকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে। কান্না করছিলাম কেন জানতে চাইছিলেন? আসলে আমার উনির সাথে আজ বিকেলে একটু ঝগড়া হয়েছিল, তাই একটু বকেছিল, সেই দুঃখে কাঁদছিলাম। এত গভীর ভালোবাসা? হ্যাঁ। সারহান গম্ভীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, ফিচেল হাসে। তুই মিথ্যে কথাটা ঠিকঠাকভাবে বলতে পারিস না। অরিত্রিকা চমকে যায়, অবাক হয়ে বলে। আমি কখন মিথ্যা বললাম? এতক্ষণ যা বললি সব মিথ্যা। আমি জানতাম এবং দৃঢ় বিশ্বাস আছে তুই এসব ফালতু রিলেশনে নেই। অরিত্রিকার মুখ হা হয়ে গেল, কিঞ্চিত ভরকে গেল। আর চোখে তাকিয়ে বলল। কি করে বুঝলেন আমি মিথ্যা বলেছি? সারহান মারাত্মক হেসে স্নিগ্ধ কণ্ঠে বলল। তোর চোখ দেখে। অরিত্রিকা যেন থমকে গেল ওই হাসি দেখে। বিমোহিত নয়নে অপলক চেয়ে রইল শ্যামমানবের মুখপানে। মানুষটার অশ্রুকোণে বিরাজ করছে হাসির রেখা। মেয়েলি সত্তা তাতেই যেন মুগ্ধ হয়ে গেল। ইস, এইভাবে কেউ হাসে? অন্য কোনো রমণী আপনার হাসি দেখলে মুহূর্তেই ঘায়েল হয়ে যাবে। এই যে এই মুহূর্তে আমাকে যেমন ভাবে ঘায়েল করলেন, মানুষটাকে সচরাচর হাসতে দেখা যায় না। দুই একবার হয়তো প্রাণ খোলা হাসি হেসেছে, তবুও তার সামনে নয়। শ্যামমানবের হাস্যরত মুখ সহজে কেউ দেখতে পায় না। কাঠখোট্টা বদমেজাজি মানুষটার মাঝে ভিন্নতা যেন আজ চোখে পড়ার মতো। সারহানের অরিত্রিকার চাহনি অগোচর হলো না। ওষ্ঠকোণের হাসির রেখা প্রসারিত হয়ে উঠল। সারহান হঠাৎ তাকিয়ে থামিয়ে দেয় হাসি। অরিত্রিকার হাতের দিকে তাকায়, ধীর কণ্ঠে বলে ওঠে। এখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত রুমে গিয়ে অ্যান্টিসেপটিক ক্রিম লাগা হাতে। অরিত্রিকা কি সারহানের বলা কথাগুলো শুনল? বোধ হয় না। সে একধানে তাকিয়ে আছে সারহানের পানে। অরিত্রিকা এভাবে তাকিয়ে থাকার কারণে একটু বিব্রত হলো। সে কিছু বলতে যাবে, এমন সময় কোনো প্রাণী ডেকে উঠল, ম্যাও ম্যাও। সারহান দৃষ্টি নত করে মেঝেতে তাকালো। লেভি এসে উপস্থিত হয়েছে। কেমন ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন তা বজায় রাখতে পারল না সে। নিজেকে স্বাভাবিক রাখা দুষ্কর হয়ে যাবে। অরিত্রিকা নিশ্চয়ই এই বদমাশ বিড়ালটাকে বলবে, লেভি বেবি, এই যে তোমার মামু। এই মামু শব্দটা তার কাছে জঘন্য লাগে। অরিত্রিকাকে উদ্দেশ্য করে বিরক্তির সহিত বলে ওঠে। তোর বেয়াদব লেভি বেবি এসেছে। নিশ্চয়ই বেয়াদব বিড়ালটা গোয়েন্দাগিরি করতে এসেছে। অরিত্রিকা চমকে যায়, রাজভারী কণ্ঠে বলে। দ্রুততার সহিত মেঝেতে তাকায়। লেভিকে চুপচাপ বসে থাকতে দেখে মৃদু হাসে, আদুরি ভঙ্গিতে বলে ওঠে। লেভি বেবি, কখন এসেছো? শুধু লেভি বেবি নয়, আমিও এসছি। লেভি এবং লেভির 4 নম্বর মামু এসছে। আকস্মিক আবিরের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে অরিত্রিকা। চমকিত নয়নে তাকায় কিচেনের দরজার দিকে। আবিরকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরেক দফা চমকে ওঠে। সারহান আবিরকে দেখেও কোনো প্রতিক্রিয়া জানালো না, শুধু স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো। কখন থেকে চোরের মতো দরজার সামনে দাঁড়িয়ে আছিস?
চোর বলায় আবির কেসে ওঠে, গলা পরিষ্কার করে বলল, ওই যে কি করে বুঝলেন আমি বিদ্যা বলছি? তোর চোখ দেখে। তারপর লালা লালা তখন থেকে এখানে দাঁড়িয়ে আছে, অথচ দুজনের তো কোনো দেখি খেয়ালই নেই। অরিত্রিকা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। এসব শুনে হাঁসফাঁস করতে লাগলো। ইস, বেহায়ার মতো যে সারহান ভাইয়ের দিকে তাকিয়েছিল নিশ্চয়ই দেখেছে, এখন তাদের নিয়ে উল্টাপাল্টা ভাবছে। সারহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যখন তখন যেখানে সেখানে না বলে আসতে নেই। আবির শব্দ করে হেসে বলে, আমি তো কিচেনে এসছি, এখানে আসতে যে অনুমতি লাগে জানা ছিল না, পরের বার অনুমতি নিয়ে আসবো। সারহান বিরক্তিসূচক চাহনিতে তাকিয়ে বলে, অসময়ে আসার অভ্যাস তোর গেল না। অরিত্রিকার লজ্জায় মরিমরি অবস্থা। এক মুহূর্ত এই স্থানে থাকলে নিশ্চিত লজ্জায় অক্কা পাবে। এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে পালানো ভালো। সে তড়িঘড়ি করে কিচেনে ছুটে বেরিয়ে গেল। আবির তা দেখে উচ্চস্বরে হেসে দিল। সারহান রুক্ষ ভরাট কণ্ঠে বলে উঠল, তোর জন্য অরিত্রী লজ্জা পেল, একটু তো লাগাম টান শালা। আবির হাসি বজায় রেখে বলে ওঠে, 2 বছর পর ভালোবাসা উঠলে পড়েছে। কি বলছিলে যেন আমায়? ও, মনে পড়েছে। আমি চাই না তাকে আমার জীবনে জড়াতে। চুপ কর বেটা। আজ থেকে আর চুপ থাকতে পারবো না। কল্লোল ফাউন্ডেশন। এটা হলো রাজশাহী শহরের একটা সুপরিচিত প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের আওতায় রাজশাহী শহরের স্থানীয় কিছু এতিমখানা এবং নারী শিশু নির্যাতন প্রতিরোধে সোচ্চার কয়েকটা প্রতিষ্ঠান চালানো করা হয়। চিকিৎসা, খাদ্য, বস্ত্রসহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো এতিমখানা ও নারী শিশু নির্যাতন প্রতিরোধে সোচ্চার প্রতিষ্ঠানগুলোতে সহায়তা হিসেবে দেওয়া হয়। আগামীকাল সারহান কল্যাণ ফাউন্ডেশনে পরিদর্শন করতে যাবে, যেখানে সে মোটা অঙ্কের টাকা ডোনেট করবে এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহ কর্মচারীদের সাথে মানবাধিকার সংগঠন নিয়ে মিটিংয়ে আছে। সারহানের সাথে প্রত্যক্ষদর্শী টিম যাবে প্রতিষ্ঠানটার কার্যক্রম পরিদর্শনের জন্য। সারহান ও আবির লিভিং রুমে বসে আছে, সিরিয়াস ভঙ্গিতে আগামীকাল কল্লোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার সাথে মিটিং করা নিয়ে ডিসকাশন করছে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিভিন্ন স্টেপ এবং অনাথ বাচ্চাদের পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করা হবে। সারহান প্রায় 1 ঘন্টা ডিসকাশন শেষে গম্ভীর কণ্ঠে বলল, এতিম বাচ্চাগুলোর জন্য দুপুরের খাবার এবং জামা কাপড় যেন সকালের দিকে পৌঁছে যায়। আমি 11টায় কল্লোল ফাউন্ডেশনে যাব, তার আগে যেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং কর্মচারীরা উপস্থিত থাকে। আবির বলল, মুরাদ সাহেবের সাথে আমার কথা হয়েছে, সময় মতো সবই বলছে যাবে। আই রিপিট ইউ ওয়ান্স অ্যাগেন, কল্লোল ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির পুরো ডিটেলস আমার চাই। পেয়ে যাবে। সারহান কিছুটা মৌন থেকে জিজ্ঞেস করলো, বখাটে 3টার খবর কি? আবির ওষ্ঠ এলিয়ে হেসে বলল, কি খবর আবার? আগের মতোই। কোনো উন্নতি নেই? অধিক লাইফ সাপোর্ট আছে, বাকি 2 জন কিছুটা সুস্থ। যে মার মেরেছিস এখন বেঁচে আছে কি করে তাই ভাবছি। ভুল জায়গায় হাত দিয়েছে, এর মাসুল তো গুনতেই হবে। সারহান রহস্যময় হেসে গায়ে এলিয়ে দেয় সোফায়। চক্ষুপটে ভেসে ওঠে সেই ঘটনা। সুনসান গোডাউনে নীরবতা ছিন্ন হয়েছিল বুলেটের আওয়াজে। বখাটেদের 2 জন আতঙ্কিত ভঙ্গিতে তাকিয়েছিল আতিকের দিকে। আতিকের এক হাতে বুলেট লেগেছে, ঝাঁঝরা হয়ে গেছে সেই হাত। বুলেট হাত ভেদ করে বেরিয়ে গেছে, বাহুর মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে, সেখান থেকে গলগল করে রক্ত পড়ছে। স্রোতের ন্যায় রক্ত জমে মেঝেতে নিজ গতিতে অন্যত্র যাচ্ছে। বখাটে আতিক তখন চেতনা হারিয়েছে, চেয়ার থেকে শৈলটা নিচ থেকে হেলে পড়েছে। আবির এবং ইনান ভয়ে তটস্থ হয়ে গেছে। দেহরক্ষী নির্বিকার ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। সারহান অনড় ভঙ্গিতে পরখ করছে বখাটেদের। ওষ্ঠকোণে বিরাজ করছে ফিচেল হাসি। দৃষ্টি স্থির চেয়ারে বাঁধা 3 জনের দিকে। 2 জন ভয়ে সিটিয়ে আছে, তাদের ভেতরে মৃত্যু ভয় কাজ করছে। আতিকের অবস্থা দেখে সারহানের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। মনের মাঝে হিংস্র সত্তা আজ হঠাৎ জেগে উঠেছে, সহজে শান্ত হবে না। সারহান হাতে থাকা রিভলভার তাক করে আরেকজন বখাটের মাথা বরাবর। বখাটেটা চিৎকার করে ওঠে, আমায় মাইরেন না এমপি সাহেব। সারহান যেন পৈশাচিক হাসিতে মেতে উঠল। পুরুষালী হাত ধারা নাক বরাবর ঘুষি মারল কয়েকটা। ছেলেটার নাক ফেটে গলগলিয়ে রক্ত পড়তে লাগলো। অন্য পাশে বেঁধে রাখা আরেকজন বখাটেকে সজোরে থাপ্পড় মারল। ঠোঁট কেটে গেল তখনই। আবির, নর্দমার কিটগুলোকে হসপিটালে অ্যাডমিট কর। সারহান রাজভারী কণ্ঠে বলে উঠল।
অতঃপর বখাটে 3জনকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। দুজন একটু সুস্থ থাকলেও আতিকের অবস্থা ভালো নয়। বুলেটের আঘাতে হাত অকেজো হয়ে গেছে। হাতের হাড়